ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নিলিপ্ত চোখে সামনে নতমুখে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষটিকে দেখল আবৃত্তি। পুরুষটির সম্পর্কে আবৃত্তির স্বামী, একটু পর যে কিনা আবৃত্তির প্রাক্তন হতে চলেছে। তারপর কোনা চোখে তাকালো অদূরে ওয়েটিং চেয়ারে উঁচু পেট আগলে ধরে বসে থাকা এক রমণীকে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো আবৃত্তির, যার কারণে আবৃত্তির সংসারটা ভাঙল। আর সে নারী তার বিচ্ছেদের সাক্ষী হতে এসেছে। ভাগ্যের সবচেয়ে নির্মম পরিহাস বলতে বোধহয় এটাই বোঝায়। একটা দীর্ঘশ্বাস আবৃত্তির বুক বিদীর্ণ করে বের হলো। আজ তার দীর্ঘ 6 বছরের নরবরের সম্পর্কের সুতোটা কাটা হবে। ততটা নরবরেও ছিল না বোধহয়, কিন্তু হঠাৎ সে ঝড়টা যদি না আসতো। ডিভোর্স পেপারের কলমটা হাতে ধরতে যেন জোর পাচ্ছে না আবৃত্তি। ধ্রুব তাকিয়ে দেখল আবৃত্তির চুরি পরা গোলগাল ফর্সা হাতের কম্পন। ঢোক গিলে চোখ সরি পাশের দিকে তাকালো, যে কিনা সরু চোখে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব চোখ সরি নিচু গলায় বলল, আর একবার ভেবে দেখো আবৃত্তি, ইরার তো তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই। কি হয় একটু কোঅপারেট করলে? ধ্রুবর কণ্ঠে স্পষ্ট আকুতি। সামনে দাঁড়িয়ে থাকা চরমমাত্রার ঠগবাজ পুরুষটিকে নির্নিমেষ দেখল আবৃত্তি। ওর যখন ধ্রুবর প্রতি সহানুভূতি আসছে, সত্যিটা জানার পর থেকে বেচারা একটাই মিনতি, একটু মানিয়ে নাও। কেন আবৃত্তি, কেন মানিয়ে নেবে? ওর কিসের ঠেকা? এই কথাগুলো বহু পুরনো, তাই আবৃত্তির ওপর তেমন কোনো প্রভাব পড়ল না। একই কথার পুনরাবৃত্তিতে আবৃত্তি অবিচল গলায় বলল, আমি তোমাকে সহজে মুক্তি দিয়ে দিচ্ছি, তাতে শুকরিয়া আদায় করো ধ্রুব। এখন যত সহজ ভাবছো সবটা এতটা সহজ না। আমাকে হয়তো অজ্ঞাতে সহজভাবে ঠকাতে পেরেছো তুমি, কিন্তু জ্ঞানও তো সহজভাবে পালাতে পারবে না। শত ধর্ম, জ্ঞান, নীতির বাণী ঝাড়ো না কেন, কিন্তু দুই নৌকায় পা দিয়ে আজ অব্দি কোনো পুরুষ নারীকে শান্তিতে রাখতে পারেনি, আর না নিজে শান্তিতে থাকতে পেরেছে, এবং এটা চিরন্তন সত্য। বলে আবৃত্তি চোখের পলকে ডিভোর্স পেপারে সাইন করে দিল। আবৃত্তির সাইনের পর কলমটা ধ্রুবর দিকে বাড়িয়ে দিল। ওর মুখটা হাসি হাসি। ধ্রুব ঢোক গিলে নিজেও সাইন করে দিল। একটা সামান্য সাদা কাগজে দুটো সই বদলে দিল একটা সম্পর্কের, যে সম্পর্কের সূত্র মাত্র 5 বছরের মাথায় ছিঁড়ে গিয়েছে। অদূরে বসে থাকা ইরা বুকে হাত চেপে এতক্ষণের আটকে রাখা নিঃশ্বাসটা ছাড়ল। মনে হয় এতক্ষণ দম আটকে বসেছিল বেচারি। আবৃত্তি প্লিজ টাকাগুলো নাও, এগুলো তো তোমার হক। ধোবার গলাটা বোধ করি একটুখানি কাঁপলো। স্বাভাবিক কোনো ভালোবাসা না থাক, একটা জলজ্যান্ত মানুষের সাথে 5-5টা বছর এক ছাদের নিচে কাটিয়েছে, মায়ানা আসাটাই স্বাভাবিক। আবৃত্তি কাট গলেই বলল, টাকাগুলো আমার দরকার নেই। যে সারা জীবন নিরাপত্তা দেওয়ার কথা ছিল সে তো দিল না, তাহলে এই সামান্য অর্থ আমায় কি নিরাপত্তা দেবে? এগুলো না হয় আপনি অন্য কাউকে দান করে দিয়ে। ধ্রুব মাথা নিচু করে নিল। ওর চোখ দুটো হঠাৎ কেন যেন জ্বলছে। এরা নিজের উঁচু পেট সামলে উঠে দাঁড়ালো, এগিয়ে এসে আবৃত্তির একদম মুখোমুখি দাঁড়ালো, মেকি স্বরে বলল, মেনে নিলেই পারতে। আবৃত্তি বহু কষ্টে নিজেকে শক্ত করলো। ওর জায়গায় অন্য কোনো নারী থাকলে হয়তো এই অনাচার সহ্য করতো না, কিন্তু আবৃত্তি করছে, ইচ্ছাই করছে। ও স্বইচ্ছায় নিজের সতীনকে অবলীলায় স্বামীর ভাগ দিয়েছে, এখন স্বইচ্ছায় নিজের স্বামীকে মুক্ত করে দিয়েছে। তাতে যদি তার প্রাক্তনের বর্তমান স্ত্রী দুটো কটু কথা বলে, বলুক না, সে সয়ে নেবে, সব সয়ে নেবে, কিন্তু কিছুতেই তার প্রাণ ভোমরাকে কাউকে দেবে না। আবৃত্তি নিজের হাতে মোটা সোনার বালা দুটো দেখল, যেগুলো ওর শাশুড়ি বৌভাতে বড্ড ভালোবেসে ওর হাতে পরিয়ে দিয়েছিল, যেগুলো এই 5 বছর ওর হাত দুটোতে শোভাবর্ধন করেছে। সেই শ্বশুর নামক মানুষটাই তো আবৃত্তির দীর্ঘ 5 বছরের সংসার জীবনের খুঁটি ছিল। এখন না আছে সেই মানুষটা, আর না আছে বালাগুলোর সত্তা অধিকারী। তাহলে এগুলো রেখে নিজেকে অপমানিত করে কী লাভ? আবৃত্তি হাত থেকে বালা দুটো খুলে এরার হাতের তালুতে রেখে বলল, নিন, এখন স্বামীও আপনার আর এগুলো। বালাগুলো দেখে এরা চোখ জোড়া চকচক করে ওঠে। ধ্রুবর সাথে যখন যেত ওই বাসায়, আন্টি সবসময় বালাগুলো দেখাতো। এরার কত শখ ছিল এই বালাগুলোর প্রতি, কিন্তু কেউ একজন কয়েক বছর বালাগুলো ভোগ করলো। অবশেষে এগুলোর প্রকৃত হকদার বালাগুলো পেয়েছে। এরা বালাগুলো এক প্রকার ছিনিয়ে নিল আবৃত্তির হাত থেকে।
আবৃত্তি হাসলো, এক দৃষ্টিতে তাকিয়ে দেখলো ইরাকে। হঠাৎ আবৃত্তির সাথে চোকাচুকি হতে ইরা গমগমে আওয়াজে বলল, প্লিজ আবৃত্তি, আমার দিকে অন্তত এমনভাবে তাকিও না, নিজেকে কেমন ভিলেন ভিলেন মনে হয়। মনে রাখবে, ধ্রুব অলওয়েজ আমারই ছিল। আর তোমাকে তো ধ্রুব থেকে যেতে বলেছে। শত হোক, একটা বাচ্চা আছে তোমার। কারোর সাথে স্বামী ভালোবাসা শেয়ার করার মতো নিম্ন মানসিকতা আমার নেই মিসেস ধ্রুব ওয়াহিদ। ইরা দাঁতে দাঁত পিষল। কথাটা আবৃত্তি যে ওকে মিন করে বলেছে বুঝতে বাকি রইল না। আবৃত্তি ফের অপরাধী মুখে দাঁড়িয়ে থাকা ধ্রুবকে দেখল, ঠোঁট বাঁকিয়ে বলল, আপনার ভালোবাসার স্বামীকে আপনিই রাখুন। এরকম ব্যক্তিত্বহীন কারোর সাথে থাকার রুচি আমার নেই আর। ইরা চিরবিরিয়ে উঠে বলল, মুখ সামলে কথা বলো আবৃত্তি। আমার ধ্রুবকে তুমি কোন সাহসী ব্যক্তিত্বহীন বলছো? হ্যাঁ, ধ্রুব সব সময় আমাকে ভালোবেসেছিল। মাঝখানে তুমি উড়ে এসে ওকে আমার থেকে ছিনিয়ে নিয়েছিলে। আবৃত্তি উপহাসের সুরেই বলল, আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে, এটা দেখলে না তার মহান ভালোবাসার নমুনা। একদিন ভালোবাসাকে ছেড়ে বাবার পছন্দ করা মেয়েকে বিয়ে করে নিল। তার সাথে 5 বছর সংসার করে তার গর্ভজাত সন্তান রেখে আবার পুরনো প্রেমিকাকে মনে পড়লো, তাকেও বিয়ে করে প্রেগনেন্ট করে ফেললো। বাহ, কি মধুর ভালোবাসা আপনাদের, তাই না? আনপ্রেডিক্টেবল। এ বলে আবৃত্তি ফাইলটা নিয়ে প্রস্থান করলো। অপমানে মুখটা থমথমে হয়ে যায় ইরার, সাথে অত্যাধিক রাগ ওর ভেতরে কিরমিরিয়ে ওঠে। আবৃত্তি যাওয়ার আগে ফের ওদের দিকে তাকায়, বজ্রকঠিন গলায় হুমকি দেয়, আমি সাফ সাফ বলে দিচ্ছি, ডিভোর্স পেপারে সই করার আগে আমি আপনার স্বামীকে বলে দিয়েছি যাতে আমার সন্তানের কোনো দাবি সে না রাখে। শুধুমাত্র এই জন্যই আপনারা জেলের ঘানি টানা থেকে রেহাই পেয়েছেন, মনে রাখবেন আপনার। আসি। এই বলে আবৃত্তি গটগট পায়ে হেঁটে চলে গেল। ধ্রুবমলিন চোখে সেই প্রস্থান দেখল। ওর বুকটা হঠাৎ খা খা করে ওঠে, চোখের পদ্মায় ভেসে ওঠে আবৃত্তির সাথে কাটানো এক একটা স্মৃতি। আবৃর প্রতি ধ্রুবর হয়তো কোনো ভালোবাসা তৈরি হয়নি, কিন্তু তবুও বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা হচ্ছে। আরশানের মায়াবী মুখটা ভেসে ওঠে। এখন নিজের ছেলেটাকে দেখতে হলে ধ্রুবর 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। দরজা খুলে এখন আর ছোট্ট দুটি পা দৌড়ে আসবে না পাপা বলে। আর কেউ রোজ রাতে চকলেট না আনলে গাল ফুলিয়ে থাকবে না। এসব মনে পড়তে ধ্রুবর বুকটা ভার হয়ে আসে। এসব না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? আধো অন্ধকারচ্ছন্ন ঘরটা, দিনের বেলায় ঘরটা থেকে গা ছমছমে ভাব আসছে। ঐশী ঠেলে দরজা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ এসে নাকে বাড়ি খেলো। কয়েকদিন বন্ধ ঘর খুলে যেমন উটকো গন্ধ আসে ঠিক তেমনটাই। ঐশীর চোখ গেল সরাসরি বিছানার দিকে। সেখানে এক দীর্ঘ দেশি বিশাল মানব বিছানায় উল্টো হয়ে এলোমেলোভাবে ঘুমিয়ে আছে। ফর্সা উদাম শরীর, পরনে শুধু একটা 3/4 শর্ট প্যান্ট। ঐশী হতাশ শ্বাস ফেল। বেলা 12টা বাজতে চলো, এখনও জনবের ওঠার নাম নেই। ওদিকে মা চিল্লিয়ে তার কানের পোকা নাড়িয়ে দিচ্ছে। ঐশী এগিয়ে এসে মানবটির কাঁধ ঝাঁকালো। এই ভাইয়া, ওঠ না। আর কতক্ষণ ঘুমাবে? একটু পর তো বিকেল হয়ে যাবে। ঐশীর চিৎকারে মানবটি বোধহয় মহা বিরক্ত হলো। চোখ মুখ কুচকে পিটপিট করে চোখ খুলল। ঐশীর চোখ দুটো যেন ভয় পেয়ে গেল, অতিরিক্ত লাল চোখ দুটো। মানবটি বিরক্তি নিয়ে চোখ ডলে উঠে বসল। কটা বাজে? গম্ভীর গলায় জিজ্ঞেস করে মানবটি। ঐশী বলে, 12:20। ওদিকে তোমার আম্মাজান ফিরে এসে গাল ফুলিয়ে বসে আছেন। তোমার সাথে নাকি আর কোনো কথাই বলবেন না তিনি। মানবটি এ কথা শুনে চিন্তিত মুখে উঠে দাঁড়ালো। ওঠার সাথে সাথে একটা বোতল গড়িয়ে পড়ল মেঝেতে। তা দেখে ঐশী গোপনে দীর্ঘশ্বাস ফেলে। টাওয়ালটা নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নিলে ঐশী বিষাদমাখা গলায় বলে ওঠে, ভাই, আর কত? এভাবে আর কতদিন চলবে? মানবটি ঠোঁট বাঁকিয়ে হাসল। যতদিন এই দেহে প্রাণ আছে। ঐশী কাপা গলায় বলল, আর আম্মাজান, তার কি হবে? মানবটি মলিন হেসে বলল, তার জন্যই তো এখনো নিঃশ্বাসটুকু নিচ্ছি। বলেই মানবটি ওয়াশরুমের দরজা ঠাস করে লাগিয়ে দিল। আর ঐশী ছলছল চোখে সেদিকে তাকিয়ে রইল। কোথায় গেল তার হাসি হাসি সারা বাড়ি মাতিয়ে রাখা ভাইটা? তার ভাইটা তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে, আর বোন হয়ে সে কিছুই করতে পারছে না। ওই কাল নাগিনীটার জন্য ওর মন থেকে শুধু অভিশাপ আসে, শুধু অভিশাপ। তোমার প্রাক্তন এত রাতে তোমাকে এতগুলো ফোন কল আর টেক্সট কেন দিচ্ছে ধ্রুব? আবৃত্তি ফোনটা দুর্বর দিকে বাড়িয়ে দিয়ে বলল,
বড্ড শান্ত সে আওয়াজ। ধ্রুব আবৃত্তির হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নিল। চারিদিকে এলোমেলো দৃষ্টি ফেলে কঠিন গলায় বলল, তোমাকে কতবার বলেছি আবৃত্তি, না বলে আমার ফোনে হাত দেবে না? তোমার ফোনে হাত দেওয়ার অধিকার আমার আছে ধ্রুব। ফোনটা অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল, তাই আমি নিয়েছি। ধ্রুব ভয় পেল একটু, ঢোক গিলে বলল, ওই একটু প্রয়োজন ছিল আর কি। তোমার সাথে এখন নতুন করে আবার তার কি প্রয়োজন পড়লো? ধ্রুব মেজাজের খেই হারিয়ে ফেল। ভুলে যেও না, ইরা আমার বন্ধু আবৃত্তি। আর বন্ধুর কাছে বন্ধু নিশ্চয়ই প্রয়োজন ছাড়া কল দিবে না, তাই না? আবৃত্তি নিস্পৃহ গলায় বলল। সেটাই তো জানতে চাইছি ধ্রুব, কি প্রয়োজনে সে তোমায় এত রাতে কল করলো? ধ্রুব আমতা আমতা করে বলল। মানে ওর কিছু টাকার হেল্প লাগবে। আবৃত্তি ফের কিছু বলতে নেবে এমন সময় 2 বছরের আরশান তার স্বরে চেঁচিয়ে ওঠে। ছেলের কান্নায় উদ্বিগ্ন আবৃত্তি ও বেলা সব ভুলে ছেলের দোলনার কাছে ছোটে, আর ধ্রুব অগচরে কপালের ঘাম মুছে হাফ নিঃশ্বাস ছাড়ে। বর্তমান শীতের বিকেলে বরফের মতো ঠান্ডা পানির স্রোতের নিচে আবৃত্তি স্তব্ধ হয়ে বসে আছে। প্রায় আধা ঘন্টা যাবৎ ও একইভাবে বসে এক নাগারে ভিজছে। কোনো স্বাভাবিক মানুষের পক্ষে এতক্ষণ এই বরফ শীতল পানির নিচে বসে থাকা সম্ভবপর ছিল না। কিন্তু জীবনে প্রচণ্ড ধাক্কায় হয়তো অনুভূতি বাহু জ্ঞান সব লোপ পেয়েছে আবৃত্তির। মানুষ স্পটে ভেসে চলছে অতীতের কালো পাতার স্মৃতিগুলো। ওই দিন রাতে ধ্রুবর ফোনে ইরার কতগুলো কল থেকে আবৃত্তির মনে প্রথম সন্দেহ দানা বাঁধতে শুরু করে। বলা হয় নারীদের ষষ্ঠ ইন্দ্রিয় নাকি পুরুষের চোখের ভাষা খুব সহজেই পড়তে পারে। ধ্রুব হয়তো খেয়াল করেনি ততটা, কিন্তু ওই দিনের পর থেকে আবৃত্তি ধ্রুবর অগোচরে ওর উপর নজর রাখা শুরু করে। অনেকক্ষণ যাবৎ বাথরুমের দরজায় কড়া নাড়ছে আবৃত্তির মা জাহানারা বেগম। এত বড় একটা কাণ্ড করে এসে আবৃত্তি কারোর সাথে কোনো কথা বলেনি, না দিয়েছে কাউকে নিজের কর্মের কৈফিয়ত। সোজা গোসল করবে বলে বাথরুমে ঢুকেছে, বের হওয়ার নাম নেই। জাহানারা বেগমও সাহস করে আর কিছু করতে পারেনি, কিন্তু মাতৃমন ঠিকই বুঝেছেন মেয়ে সব কিছু শেষ করে এসেছে। এতক্ষণ হয়ে যাওয়ার পরও মেয়ে যখন বাথরুম থেকে বের হচ্ছে না, তখন জাহানারা বেগম পৌর কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। এমনিতে অনেকক্ষণ যাবৎ মেয়ের জন্য কাঁদছিলেন, এখন মেয়ের চিন্তায় পৌর শরীরটা কাঁপছে ভদ্র মহিলার। মেয়েটা আবার না নিজের সাথে কিছু করে বসে। অনবরত দরজার শব্দে আবৃত্তি চোখ তুলে তাকায়। অনেকক্ষণ ধরে ভেজার দরুন চোখ দুটো টকটকে লাল হয়ে আছে। হঠাৎ চোখ দুটো বেয়ে জল সেই ঠান্ডা পানির সাথে মিশে তার অস্তিত্ব হারালো, যেমনভাবে আজ আবৃত্তি সারা জীবনের জন্য হারালো নিজের স্ত্রী নামক সত্তা। জাহানারা বেগম এবার ভয়ে চিৎকার করতে যাবেন, এমন সময় হাট করে বাথরুমের দরজা খুলে যায়। একটা সাদা রঙা সালোয়ার কামিজ পরনে আবৃত্তির, চুল বেয়ে টপ টপ করে পানি ঝরছে। জাহানারা বেগম মেয়েকে দেখে আঁতকে ওঠে, কেননা সাদা রঙা জামাটার মতোই ওর সারা মুখশ্রী সাদাটে হয়ে আছে, যেন মৃত কোনো লাশ দাঁড়িয়ে আছে জাহানারা বেগমের সামনে। তিনি মেয়ের দুগালে হাত বুলিয়ে কেঁদে ফেললেন। এ কি রে মা, তোর শরীরটা এত ঠান্ডা হয়ে আছে কেন? তুই কতক্ষণ ধরে পানিতে ভিজেছিস? চুলের পানিগুলোও তো মুছিসনি। জাহানারা বেগম আবৃত্তিকে টেনে খাটে নিয়ে বসালেন। তটস্থ শাড়ির আঁচল টেনে মেয়ের চুলগুলো মুছে দিতে লাগলেন। মুছতে মুছতে মেয়েকে বকুনি দিতেও ভুলছেন না, যেন কিছুই হয়নি, সব একদম স্বাভাবিক। আগে যেমন কলেজে যাওয়ার আগে আবৃত্তি ভেজা চুল মুছে দিতেন, ঠিক তেমন ভাবেই বকতে বকতে আবৃত্তির চুলগুলো মুছে দিচ্ছেন তিনি। কিন্তু ঠিকই চোখ দুটো অশ্রুসিক্ত। মা, জাহানারা বেগম চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করলেন, বলেন, হ্যাঁ মা বল। আরশান কই? ও ঠিক আছে, আহানের কাছে। একটা কথা বলি শোনো। জাহানারা বেগম গলা ছেড়ে বলেন, হ্যাঁ হ্যাঁ বল না মা, শুনছি। আমার ইদ্যত শেষ হলেই চাচুকে বলবে পাত্র দেখতে, বিয়ে করব আমি। শহরের বুকে আলো আধারিতে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক রাজকীয় বাড়ি। শেষ বিকেলের সূর্যের মিলান আলোয় জলজল করছে বাড়ির নেম প্লেটটা। বাড়ির নাম চৌধুরী ভিলা। আম্মাজান, লনে সবুজ ঘাসের উপর সূর্যের লাল আভা আড়াআড়িভাবে পড়ছে। সেখানে রাখা ছোট্ট টি টেবিলটার চেয়ারে একটা বছর 5-এর মেয়ে বুকে হাত বেঁধে গাল ফুলিয়ে বসে আছে। পরনে একটা স্কাই কালারের স্কার্টার সাদা টপ, বেশ লম্বা চুলগুলো একটা বউ ক্লিপে আটকানো। যে কেউ প্রথম দেখাতেই আদুরে এই বাচ্চাটিকে দেখে মুগ্ধ হতে বাধ্য,
আজকেও তার ভরাট কণ্ঠে আদুরে স্বরে আম্মাজান বলে সম্বোধন করলেও সেই অতি নাদুস নুদুস বাচ্চাটার কোনো ভাবাবেগ নেই তাতে। সে পূর্বের মতোই লাল স্ট্রবেরি নাই, গাল দুটো ফুলিয়ে বসে আছে। একটা ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত উজ্জ্বল শ্যামবর্ণের লম্বাটে এক পুরুষ হাঁটু গেড়ে মেয়েটার সম্মুখে বসলো। বড্ড আদর সুরে ফের ডেকে উঠল। আমাজন কথা বলবেন না বাবার সাথে? বাচ্চা মেয়েটা মুখ ফিরিয়ে নিল। ঈষৎ রাগান্বিত গলায় বলল, না, তোমার সাথে কোনো কথা নেই পাপ্পা। তুমি আজ আমাকে ক্লাস থেকে আনতে যাওনি। মানবটি দীর্ঘশ্বাস পেল, কৈফিয়তের সুরে বলল, বাবা রাতে অনেক লেট করে ঘুমিয়েছিলাম তো, তাই উঠতে পারিনি সময় মতো। পাশে প্রোটিন শেক হাতে দাঁড়িয়ে থাকা ঐশী বিড়বিড়িয়ে বলল, দেরি করে ঘুমিয়েছে না ছাই, মাল খেয়ে টাল হয়ে শুয়েছিল রে মা তোর বাবা। মেয়েটার মায়াবী চোখ দুটো এবার ভরে উঠল নোনা জলে। অভিমানী কণ্ঠে বলে, তুমি কোনোদিনও আমাকে নিতে আসো না পাপ্পা। সবার পাপ্পা মাম্মা অলওয়েজ ওদেরকে স্কুল থেকে নিতে আসে, কিন্তু আমাকে সব সময় স্যার সাবের চাচু নিয়ে আসে। কাল বলেছিলে ডান্স ক্লাস থেকে নিয়ে আসবে, তাও নিয়ে আসোনি। এই বলে মেয়েটা ঠোঁট ভেঙে কাঁদতে লাগলো। মানবটির বুক মুচড়ে উঠল বাচ্চাটির এমন করুণ কান্নায়। মানবটি তড়িঘড়ি করে বাচ্চাটিকে বুকে জড়িয়ে নিয়ে ঢোকিল। হাতের মুষ্টিদ্বয় ক্রমেই শক্ত হয়ে উঠছে তার। শুক্রবার এসে সারাদিন বাড়িতে থাকে। এই একদিনেই কর্মব্যস্তময় জীবনে তার জীবনের সবচেয়ে দামি অংশটাকে সময় দেওয়ার সময়টুকু হয়। না হলে প্রতিদিন বাড়িতে ফিরে মেয়েটাকে ঘুমন্ত অবস্থায় পায়। কাল মেয়েকে কথা দিয়েছিল ক্লাস শেষে মেয়েকে আনতে ডান্স স্কুলে যাবে। সাথে কত শত পরিকল্পনা করেছিল, বাবা মেয়ে ঘুরবে, ফিরবে, খাবে, কিন্তু কিছুই তো হলো না। বাবা হিসেবে সে বরাবরই ব্যর্থ। না তার মেয়েটাকে পুরোপুরি পিতার স্নেহ যত্ন দিতে পারছে, আর না খুশি রাখতে পারছে। সে তো এরকম জীবন চায়নি, চেয়েছিল পুরো দোস্তর একজন ফ্যামিলি ম্যান হতে, একজন বেস্ট বাবা হতে। কিন্তু তবু কেন সে বাবা হিসাবে ব্যর্থ? ঐশী কোমল চোখে দেখে তার অভাগা ভাইকে, যে কিনা এক বুক যন্ত্রণা আর ব্যর্থতা পুষে মরছে। ঐক্য, কারোর ডাকে সবার ধ্যান ফিরল। সবাই একযোগে পিছনে ফিরে তাকায়। সাদা মসলিন শাড়ি, চোখে মোটা ফ্রেমে চশমা পরিহিত একজন বৃদ্ধা মহিলা ধীর পায়ে লনের দিকে এগিয়ে আসছে। চলন বলনে তার অভিজাত্যের এক অদ্ভুত গরিমা। মহিলাটার ডাকে তৎক্ষণাৎ ঐক্য উঠে দাঁড়ালো, বাধ্যর ন্যায় বলল, জি আম্মু। মহিলাটি সম্পর্কে ঐক্যর মা মিসেস জোবাইদা চৌধুরী। মিসেস জোবাইদা ঐক্যর সম্মুখে দাঁড়ালেন, থমথমে স্বরে বলল, কথা দিয়ে কথা না রাখতে পারলে সে কথা দাও কেন? ঐক্য মাথা নিচু করে বলল, ভুল হয়ে গিয়েছে আম্মু। মিসেস জোবাইদা দীর্ঘশ্বাস পেল। কালকের ঘটনার সবকিছু সম্পর্কে অবগত তিনি। কাল রাত 3টের দিকে ঐক্যর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রবিন মাতাল ঐক্যকে বাড়িতে দিয়ে গিয়েছিল। ঐক্য হয়তো ভেবেছে জোবাইদা বেগম রোজকার মতো ঘুমে ওষুধ খেয়ে গভীর ঘুমে, কিন্তু আজ 3 বছর যে জোবাইদা বেগম রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। নিজ ছেলের এমন করুণ অবস্থায় কোনো মা কি শান্তিতে ঘুমাতে পারে? ঠিক আছে, ভুল করেছো তুমি। এখন ওয়াফা দাদুমণির কাছে কান ধরে মাফ চাও, আর এক্ষুনি তাকে পার্ক থেকে ঘুরিয়ে আনো। দিদিনের কথাই এবার ওয়াফা কান্নাকাটি ভুলে কান খাড়া করলো। ঐক্য মেয়ের মুখ দেখে ঠোঁট চিপে হাসলো। ওয়াফা চোখ পিটপিট করে উৎসুক নয়নে বাবার পানে বড় আশা নিয়ে চেয়ে আছে। জুবাইদা বেগম ধমকে বলেন, কি হলো, মাফ চাও দাদুমণির কাছে? ঐক্য ধমক শুনে তড়িঘড়ি করে নিজের কান ধরলো, অসহায় গলায় বলল, এই অধমকে মাফ করে দিন না আম্মাজান, আর কোনোদিন এমন ভুল হবে না, প্রমিস। এখন কি কৃপা করে পার্কে ঘুরতে যাবেন পাপার সাথে? ওয়াফা বড়দের মতো করে হাত ছেড়ে ছেড়ে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি গাড়ি বের করো, আমার আবার ফিরে অনেকগুলো হোমওয়ার্ক করতে হবে। সবাই মিটিমিটি হাসলো ওয়াফার পাকা পাকা কথায়। ঐক্য টুপ করে মেয়েকে কাঁধে তুলে টপটপ কয়েকটা চুমু খেয়ে নিল। ওয়াফা খিলখিলিয়ে হাসলো। ঐক্য যেতে যেতে বলল, চলুন আম্মাজান, আজ আমরা অনেক জায়গায় ঘুরবো। অনেকক্ষণ যাবৎ ঐশীর ফোনটা বেজে চলেছে, নাম্বারটা আননোন। ঐশী একটু সাইডে সে ফোন রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? কেমন আছো ঐশী? ঐশীর ভুরু কুঁচকে যায়। ফোনের ওপারে নারী কণ্ঠটি বেশ পরিচিত ঠেকলো ওর কাছে। মনে হচ্ছে চেনা পরিচিত কেউ। কে এই নারী? ওর নাম জানলই বা কি করে? অবাক স্বরে প্রশ্ন করে সে। কে বলছেন আপনি?
ওয়াফা কেমন আছে ঐশী? ঐশী কুচকানো ভুরু যুগল টান টান হয়ে পড়ে, বুকটা অযাচিত আশঙ্কায় ধক করে ওঠে। দীর্ঘ 4 বছর পর আবার সেই অশনি কণ্ঠ। ঐশী বিড়বিড়ি আওড়ায়। মাহিরা, মিডনাইট স্পার্কল ক্লাব শহরের বুকে বেশ নামি দামি একটা বার ক্লাব। ঘড়িতে তখন রাত 12টা। স্লো মোশনে মিউজিক বাজছে পুরো ক্লাব জুড়ে। ভারী রঙিন লাইটের রোশনাইতে ক্লাবটা চলচল করছে। চারিদিকে মদ্যপ নরনারী হাতে মদের গ্লাস নিয়ে ফুর্তিতে মেতে উঠেছে। বার কাউন্টারে একটা টুলে বসে সমানে মদ গিলে যাচ্ছে ঐক্য। গায়ে একটা সাদা শার্ট, শার্টের ওপর 3টে বাটন খোলা। পাশে ঐক্যর ব্লেজারটা হাতে নিয়ে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে ওর বিয়ে রবিন। বেচার লাগাতার মদ গিলতে থাকা ঐক্যকে দেখে বিড়বিড়িয়ে বলে, আজ আবার এই মাতাল হাতিকে আমাকে টেনে নিয়ে যেতে হবে। উফ, বাঁচি না এই যন্ত্রণা থেকে। এই স্যাকাখর আমারই বয়সী হতে হলো। ক্লাবের একপাশে শ্যাম্পেনের গ্লাস হাতে দাঁড়িয়ে কয়েকজন অতি আধুনিকা রমণী, পরনে আটোশাট ওয়েস্টার্ন ড্রেস। তাদের মধ্যে একজন সুন্দরী রমণী মুগ্ধ চোখে তাকিয়ে দেখছে ঐক্যকে। এভাবে তাকিয়ে লাভ নেই। লাল মিনি স্কার্ট পরা সুন্দরী রমণী হোশ ফিরে, যে এতক্ষণ বাজপাখি নাই তাকিয়েছিল ঐক্যর খোলা বুকে। বুরুকুচকে মেয়েটি জিজ্ঞেস করে, কেন? যা অ্যাটিটিউড, পাশে কোনো মেয়ে পাশে ঘেঁচতে পারে না। মেয়েটি ঠোঁট বাঁকিয়ে বলল, হ্যান্ডসাম ছেলেদের একটু একটু অ্যাটিটিউড থাকবে। ইটস মেক্স হিম মোর ড্যাশিং। নে ধর। মেয়েটা পাশের জনের হাতে গ্লাসটা নিয়ে এগিয়ে যায় ঐক্যর দিকে, সাথে সবার অবুঝ চোখে নিজেদের মুখ চাউচাই করছে। ইট ইউ লাইক টু ডান্স উইথ মি? নিজের দিকে বাড়িয়ে রাখা হাতটা দেখে ভুরুকুচকে তাকাই ঐক্য। রিয়ানা নামক মেয়েটির ঠোঁটে আবেদনময়ী হাসি নিয়ে হাত বাড়িয়ে আছে। ঐক্য ঠোঁট বাঁকিয়ে হেসে হাতে রাখা পেকটা গিলে নিল। তারপর মেয়েটার হাত নিজের হাতে পুড়ে নিয়ে রহস্যময় কণ্ঠে বলে, লেটস গো। রবিন গোল গোল চোখে তাকিয়ে আছে, চোখে মুখে আকাশসম বিভ্রম নিয়ে বিড়বিড়ায়। কি হলো এটা? মেয়েগুলো ফিসফিসিয়ে বলে, রিয়ানার সাহস আছে বলতে হবে। দেখলি কিভাবে ঐক্যকে ডান্স পার্টনার বানিয়ে নিল? রিয়ানা ঐক্যকে টেনে নিয়ে ডান্স ফ্লোরে নিয়ে আসলো। ঐক্যর কাঁধে এক হাত দিয়ে আরেক হাত ঐক্যর হাতটা নিজের কোমরে রাখলো। ঐক্য লাল চোখে নিজের হাতের দিকে তাকায়। স্লো মোশনে তখন সফট মিউজিক চলছে। মিউজিকের তালে তালে ডান্স করতে করতে ঐক্য মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলে, তুমি মনে হয় ঐক্য চৌধুরীকে চেনো না ভালো করে। মেয়েটা ঐক্যর সারা মুখে মুগ্ধ দৃষ্টি বুলিয়ে বলে, খুব ভালো করে চিনতে চাই। দেবে আমাকে সেই সুযোগ? নিঃশব্দে পরিবেশে হঠাৎ বাজ পড়ার মতো শব্দ হলো। সবাই এক প্রকার আটকে উঠে চারিদিকে ছিটকে পড়ে। তড়িৎ ক্লাবে লাইট জ্বলে উঠল। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। ডান্স ফ্লোরে কোমরে হাত চেপে কাটটাচ্ছে রিয়ানা। পায়ের পেন্সিল হিল ভেঙে পাশে পড়ে আছে। অবস্থা দেখে মনে হচ্ছে কোমরের হাড়টা আর আস্ত নেই। ঐক্য মদ্যপ কণ্ঠে হুঙ্কার ছুড়ে, নারী মানেই ছলনাময়ী, আর কোনোদিনই ছলনাময়ীদের জায়গা ঐক্য চৌধুরীর জীবনে হবে না। সো বি কেয়ারফুল। এই বলে একটা টাকার বান্ডিল রিয়ানার পাশে মেঝেতে ছুঁড়ে মারে। তারপর ঢুলতে ঢুলতে এক্সিটের দিকে এগোয়। রবিন হতভম্বা কাটিয়ে ঐক্যের পেছনে ছোটে। যেতে যেতে রিয়ানার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এক লাস্যময়ী নারী। পরনে একটা হাতা কাটা টপ, ঘাড় পর্যন্ত চুলগুলোতে আর্টিফিশিয়াল কালার করা। নারীটি মলিন দৃষ্টিতে সন্ধ্যার আলো আধারিতে চেয়ে আছে। হঠাৎ একটা খড়খড়ে হাত সাপের মতো পেঁচিয়ে ধরল নারীটির লতানো কোমর। নারীটির মনোযোগ বিঘ্ন ঘটে। দীর্ঘশ্বাস ফেলে বিরক্তিকর কণ্ঠে নারীটি বলে ওঠে, ছাড়ো রাজ, ভালো লাগছে না আমার। রাজ নামে লোকটি নারীটির গলায় নাক ঘষে বলল, খোঁজ নিয়েছো ওয়াফার? না, আমার কণ্ঠ চিনতে পেরে কল কেটে দিয়েছে। কতগুলো বছর পর মেয়েটাকে দেখলাম। মন খারাপ করছে মেয়ের জন্য? নারীটি উদাস গলেই বলে, আমি ওর মা রাজ। আরে চিল চিল, এত টেনশন নিও না। ওয়াফা কোন স্কুলে পড়ে? আমি কাল খোঁজ নিচ্ছি। তুমি না হয় স্কুলে গিয়ে দেখা করো ওর সাথে। কিন্তু রাজ নারীটিকে নিজের দিকে ফেরালো। খানিকটা রেগে বলল, উফ মাহিরা, এখন এসব বাদ দাও তো। চলো না একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। কাল থেকে আবার শুটের কাজ শুরু হয়ে যাবে, তখন দুজনেই ব্যস্ত হয়ে পড়বো। এই বলে লোকটি চুমু খেতে নিল। মাইরা হঠাৎ শান্ত কণ্ঠে বলে ওঠে, আমাকে বিয়ে কবে করছো রাজ?
রাজের বুকটা বিবর্ণ হলো মাহিরার কথা শুনে। মাহিরা এখনো উত্তরের আশায় চেয়ে আছে। রাজ আমতা আমতা করে কিছু বলতে নিবে, এমন সময় মাহিরা হাত উঁচিয়ে থামিয়ে দেয়। প্লিজ রাজ, রাখো তোমার পুরনো অজুহাত। বিগত 1 বছর যাবো তুমি এই সেই বলে আমাকে বুঝ দিচ্ছ। এসব এবার আর চলবে না। তোমাকে এবার আমাকে বিয়ে করতেই হবে। আবৃত্তি মায়ের বুক থেকে মুখ তুলে চোখ দুটো মুছল আবৃত্তি। আরশানকে কোলে নিয়ে দরজায় একটা বছর 25-এর ছেলে দাঁড়িয়ে আছে, দেখতে হুবহু আবৃত্তির মতো। চেহারার গঠন, গায়ের রং থেকে শুরু করে সব কিছুতেই আবৃত্তির সাথে সাদৃশ্যতা রয়েছে, যেন আবৃত্তির মেল ভার্সন। দীর্ঘ সময় বাদে মাকে দেখতেই আরশান ছেলেটার কোল থেকে নেমে দৌড়ে মায়ের বুকে ঝাঁপ দিল। মাম্মাম। আবৃত্তির বুকটা হু হু করে ওঠে, দুহাতে আষ্টে পিষ্টে বুকে জড়িয়ে নেয় তার বুকের ধনকে। চোখে মুখে চুমু খেয়ে বলে, কোথায় ছিলে বাবা? মামুর সাথে ছিলাম। জানো মামা আমাকে কত জায়গায় ঘুরিয়েছে। তুমি রাগ করো না কিন্তু। বাড়ি ফিরে পাপাকে বলবো আমাদের জয়ল্যান্ডে নিয়ে যেতে। আরশানের চোখে মুখে উচ্ছ্বাস। আবৃত্তির বুক ফেটে কান্না পেল, চোখ দুটো ভরে ওঠে নোনা জলে। ছেলেটাকে কি করে বলবে তারা আর কোনোদিন ওই বাড়ি ফিরবে না। ছেলেটি হুট করে আরশানকে কোলে তুলে নেয়। মামু, আজ অনেক ঘুরেছ, নাও ইউ নিড টু ক্লিভ। তারপর আবৃত্তির মাকে ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও তো আম্মু, আরশান নহয় তোমার সাথেই ঘুমাক। আবৃত্তির মা দীর্ঘশ্বাস ফেলে আরশানকে নিয়ে চলে যায়। আজ মেয়েটাকে একা ছেড়ে দেওয়াই ভালো হবে। তারা যেতেই ছেলেটা আবৃত্তির মাথায় একটা চাটি মেরে পাশে বসলো। অন্য সময় হলে হয়তো আবৃত্তি রেগে নিজেও একটা দিত, কিন্তু আজ কোনো প্রতিক্রিয়া দেখালো না। ছেলেটা আবৃত্তিকে পরখ করে রাশভারী আওয়াজে বলে, এত সহজে ছেড়ে দিলি বাস্টারটাকে? কেন দেয়া উচিত হয়নি? জানি না। আবৃত্তি হাসলো, বলল, শোনো, যে থাকতে চায় না তাকে কখনো বেঁধে রাখতে নেই, তাহলে প্রতিদিন একটু একটু করে 1000 বার মরতে হয়, বুঝলি? বুঝলাম। অতঃপর পিনপতন নীরবতা নেমে আসলো। দুজনের দৃষ্টি জানালার অন্ধকার ভেদ করে দূরের ওই আকাশে। হঠাৎ আবৃত্তি উদাস গলায় বলে ওঠে, আহান, তুই যে হসপিটালে ইন্টার্নি করিস, সেখানে আমাকে একটা জবের ব্যবস্থা করে দিতে পারবি? আহান প্রথমে হবাক হলো, পরক্ষণে রেগে গিয়ে বলল, পাগল হয়েছিস? তুই কেন জব করবি? আমার বোন ভাগ্নেকে খাওয়ানোর মতো মুরদ আমার আছে। তুই ভুল বুঝছিস আহান। এভাবে ঘরে বসে থেকে কি করব বল? আশারা স্কুলে চলে যাবে, তার থেকে আমি কিছু একটা করলে সময়ও চলে যাবে। না, সময় কাটানোর জন্য অনেক কিছু আছে। দরকার হলে আরশানের স্কুলে গিয়ে আগের মতো বসে থাকবি। তুই কয়টা দিন একটু স্থির হ, তারপর তোর জন্য ছেলে দেখবো আমি। তোর জীবনের সব রং আবার ফিরে আসবে, আসতেই হবে। রাত 2টা, শীতের রাত। বাইরে ঠান্ডা হিমেল হাওয়া বইছে। একটা সময় মনুষ্য প্রজাতি কাঁথা কম্বল মুড়ি দিয়ে আরামের নিদ্রায় শায়িত, কিন্তু ঘুম নেই শুধু দরিয়া ভাঙা আবৃত্তির দু চোখে। কনকনে ঠান্ডার মাঝে রুমের ড্রেসিং মিররের সামনে স্থির দাঁড়িয়ে আছে সে, যেন জীবন্ত কোনো মূর্তি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আবৃত্তি। বুঝার পর থেকে ও নিজেকে সুন্দরী হিসাবেই জেনে এসেছে লোকমুখে। বাবা মারা যাওয়ার পর মা যখন কন্যার দায়গ্রস্ততায় পতিত হলেন, তখন সবাই এটা ওটা বলে মাকে সান্ত্বনা দিলেন। আর মেয়ে সুন্দরী, দেখবে যে কেউ এই মেয়েকে কিনবে। কিনেছে তো, অতি বিত্তবান পরিবার ওকে কিনেছে। আবৃত্তির মনে পড়ল আজ থেকে 5 বছর আগের কথা। তখনও সবে ইন্টারমিডিয়েটের পরীক্ষা শেষে মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। আবৃত্তির বাবা আনিসুল খন্দকার সাহেবের খুব স্বপ্ন ছিল ওদের 2 ভাই বোনকে বড় ডাক্তার বানাবেন। বাবা সেই স্বপ্নটা নিজের মনে লালন করে আবৃত্তিও লেগে পড়ল পুরো দমে। কিন্তু কথায় আছে না, ভাগ্য ও সময় সব সময় মানুষের সঙ্গ দেয় না। হঠাৎ একদিন আবৃত্তির বাবা স্ট্রোক করে বসলেন। তারপর হাসপাতালে মাত্র 5 দিন টিকতে পেরেছিলেন তিনি। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল। বাবার মৃত্যুর পর আবৃত্তি ভীষণ ভেঙে পড়েছিল। নাওয়া খাওয়া ভুলে একদম বিছানাশায়ী হয়ে পড়ে। ফলস্বরূপ সেবারও মেডিকেলে টেকল না। বাবার মৃত্যু, হতাশা সব মিলিয়ে আবৃত্তি ভয়ানক মানসিক ড্রামায় চলে যায়। সদ্য স্বামী হারানো আবৃত্তির মা মেয়ের অবস্থায় আরও ভেঙে পড়লেন। এদিকে আশেপাশের সবাই আবৃত্তির মাকে পরামর্শ দিল, মেয়ে বিয়ে দিলেই সব সমস্যার সমাধান হবে।
সবার পরামর্শ মেনে আবৃত্তির চাচা চারিদিকে পাত্র খোঁজা শুরু করেন। একদিন হঠাৎ ওদের বাসায় প্রস্তাব নিয়ে আসে আবৃত্তির বাবার ঘনিষ্ঠ বন্ধু শাফিউল ওয়াহিদ। আনিসুল সাহেবের বাল্যবন্ধু ছিলেন তিনি। তার উপর দুই বন্ধুর সম্পর্ক কতটা মজবুত সে সম্পর্কে সকলেই অবগত। অমন আন্তরিক মানুষের প্রস্তাবে স্বাভাবিকভাবেই কেউই না করেনি। আবৃত্তিও তখন কোনো প্রকার বাধা দেওয়ার মতো অবস্থায় ছিল না। একদম হুট করেই যেন ধ্রুবর সাথে আবৃত্তির বিয়েটা হয়ে যায়। বিয়ের আগে না দুজনে দেখা হয়েছে, না কোনো রূপ কথাবার্তা।